আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদেরকে আলোর প্রতিফলন অধ্যায় নাম্বার ৮, এটা তোমাদের এসএসসি ফিজিক্সের ঢাকা বোর্ড ২৪-এ আসা যে সৃজনশীল প্রশ্নটা সেটা আমরা আলোচনা করব। তো অনেকের পরীক্ষা তোমাদের কাছাকাছি চলে আসছে, তাই আমি গাইড থেকে আলোচনা করতেছি, বাট এগুলো আমি হোয়াইট বোর্ডে গিয়েও আলোচনা করব। ঠিক আছে? তুমি দেখো ঢাকা বোর্ড ২৪-এ তোমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, দর্পণটি থেকে 25 সেন্টিমিটার দূরে একটি 4 সেন্টিমিটার লম্বা দণ্ড রাখা আছে। সো তোমাকে এখানে বলে দিছে অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। সো তুমি এখানে লেখো আর আর হচ্ছে 20 সেন্টিমিটার, কারণ আমরা বক্রতার ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করি। আর দর্পণটি থেকে কত দূরে? 25 সেন্টিমিটার দূরে, তার মানে এটা হচ্ছে ইউ। ইউ হচ্ছে এখানে কত? 25 সেন্টিমিটার। আর যেই বস্তুটা রাখা হয়েছে সেটা হচ্ছে 4 সেন্টিমিটার লম্বা। যাই হোক, এখন তোমাকে প্রশ্ন করছে, প্রথম প্রশ্ন, ডাই কি? উত্তর হচ্ছে সিটি স্ক্যান পরীক্ষায় শরীরের অভ্যন্তরের প্রতিবিম্ব নেয়ার জন্য ব্যবহৃত পদার্থই হচ্ছে ডাই। মানবদেহকে জৈব যন্ত্র বলা হয় কেন? মানবদেহকে কেন যন্ত্র বলা হয়? কিন্তু কি ধরনের যন্ত্র? জৈব যন্ত্র। কারণ যন্ত্রের কাজই হচ্ছে কাজ করা। দেখো, যন্ত্র দ্বারা কাজ করার জন্য শক্তি প্রয়োজন। বিভিন্ন ইঞ্জিনে পেট্রোল, ডিজেল, সিএনজি ইত্যাদি জ্বালানি ব্যবহার করে রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়। ঠিক তেমনিভাবে খাদ্য গ্রহণ ও শোষণ প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহ ও রাসায়নিক মানবদেহ ও রাসায়নিক শক্তিকে তাপ ও যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। এই কথাটা আসলে একটু অদ্ভুতভাবে লিখছে। মানবদেহ রাসায়নিক শক্তিকে তাপ শক্তি ও যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, এই জন্য মানবদেহকে জৈব যন্ত্র বলা হয়। ৩ নম্বর প্রশ্ন, গ নম্বর প্রশ্ন, দণ্ডটির প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাকে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তোমাকে এখানে দূরত্ব দেওয়া আছে, বস্তুটার দূরত্ব দেওয়া আছে। সুতরাং তুমি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব মানে হচ্ছে যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, সেই ভিটা বের করবা। তো সেজন্য আমি তোমাকে একটু দেখাই যে ফর্মুলাটা কি। ফর্মুলাটা হচ্ছে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f, যেখানে ইউ হচ্ছে তোমার 25 সেন্টিমিটার দেওয়াই আছে অলরেডি। দেখো এখানে ইউ হচ্ছে 25 সেন্টিমিটার দেওয়াই আছে। আর তোমার যেটা হচ্ছে ভি সেটা বের করতে হবে, আর এফও দেওয়া আছে। কিভাবে এফ দেওয়া আছে? তোমাকে বক্রতার ব্যাসার্ধ দিয়ে দিছে, বক্রতার ব্যাসার্ধ দিয়ে দিছে 20 সেন্টিমিটার। আর আমরা জানি যে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে এফ মানে ফোকাস দূরত্ব। খেয়াল করো, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে কত? বক্রতার ব্যাসার্ধের অর্ধেকই হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। সুতরাং ফোকাস দূরত্ব হবে, বক্রতার ব্যাসার্ধকে তুমি 2 দিয়ে ভাগ দাও, তাহলে 10 সেন্টিমিটার হচ্ছে তোমার ফোকাস দূরত্ব। এবার তুমি সহজে এই ইকুয়েশনে 1/u-র জায়গায় বসাবা 25, আর এফ এর জায়গায় তুমি বসাবা হচ্ছে 10। আচ্ছা, তাহলে তুমি 1/v ইকুয়াল টু 1/f মাইনাস 1/u একটু রিঅ্যারেঞ্জ করে তুমি জাস্ট সিম্পলি এখান থেকে ভিটা বের করে তুমি পাবা 16.67 সেন্টিমিটার। এখানে একটা জিনিস তোমাকে আমি বলে রাখি, অবতল দর্পণের বেলায় ফোকাস দূরত্ব সবসময় পজিটিভ সংখ্যা। খেয়াল করো, এটা একটা পজিটিভ সংখ্যা। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব সবসময় পজিটিভ, নেগেটিভ কিন্তু না। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব হচ্ছে আমাদের নেগেটিভ ধরতে হবে। এই জিনিসটা আশা করি তুমি মনে রাখতে পারবা। তো উত্তর হচ্ছে তোমার এখানে কত? 16.67 সেন্টিমিটার। লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দণ্ডটি এফ বিন্দুতে রাখলে এর প্রতিবিম্ব বাস্তব ও অবাস্তব উভয় হবে। এফ মানে ফোকাস। দণ্ডটিকে, এই যে দণ্ডটা, এটা যে 4 সেন্টিমিটার যে লম্বা যে দণ্ডটা, এই দণ্ডটাকে যদি তুমি এফ বিন্দুতে রাখো, এফ বিন্দু মানে ফোকাস বিন্দুতে রাখো, তাহলে এর প্রতিবিম্ব বাস্তবও হবে, অবাস্তবও হবে, দুইটাই হবে। চলো আমরা এটা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে দেখতে পাচ্ছ যে দণ্ডটি অবতল এফ বিন্দু তথা প্রধান ফোকাসে রাখলে বাস্তব ও অবাস্তব উভয় ধরনের বিম্ব গঠিত হয়। নিচে রশ্মিচিত্র এঁকে ব্যাখ্যা করা হলো। তুমি রশ্মিচিত্র কিভাবে আঁকবা? প্রথমেই তুমি এই যে এফ বিন্দুতে তোমার বস্তুটা রাখছো 4 সেন্টিমিটার, তোমাকে রাখতে হবে এমন কিছু না। একটা বস্তু নাও, এটা মনে মনে ধরো, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তুমি প্রথমেই দেখো আলোক কেন্দ্র, সেটা হচ্ছে সি, এটাকে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বলা হয়। এই সি দিয়ে তুমি যদি একটা আলো আসে, দেখো এদিক দিয়ে সি দিয়ে যদি একটা আলো এদিকে যায়, গিয়ে দর্পণে গিয়ে ধাক্কা লাগছে, দেখো দর্পণটাকে আরেকটু আঁকলে ভালো হয়, এদিক দিয়ে দর্পণে গিয়ে ধাক্কা লেগে দেখো আবার সি দিয়ে ব্যাক করে। এটা হচ্ছে প্রথম সূত্র। এই সূত্রটা মাথায় রাখবা যে সি দিয়ে কোনো আলোকরশ্মি এসে যদি এসে দর্পণে গিয়ে আঘাত করে, তাহলে ঠিক আবার সি দিয়ে সেটা ব্যাক করে, সবসময় মাথায় রাখবা। তাহলে এই যে তোমার ও বিন্দুতে, সি বিন্দু থেকে একটা আলোকরশ্মি ও বিন্দুতে এসে সেই ও বিন্দু থেকে গিয়ে দর্পণে গিয়ে ধাক্কা লাগলো, এবং সেটা হচ্ছে ঠিক দর্পণ থেকে আবার এদিকে ব্যাক করে চলে আসবে। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের একটা একটা সূত্র, রশ্মিচিত্র আকার একটা সূত্র।
আরেকটা সূত্র হচ্ছে যে তুমি তোমার এই যে ও বিন্দু থেকে যদি প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ, এই যে এই লাইনটা হচ্ছে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সমান্তরাল যদি আলো যায় দেখো, সেই আলোটা সবসময় ফোকাস দিয়ে চলে যাবে। সে আলোটা সবসময় কোথা দিয়ে চলে যাবে? ফোকাস দিয়ে চলে যাবে। এখন তুমি যদি একটু খেয়াল করো এখানে, এখানে হচ্ছে এই ২ টা রশ্মিচিত্র ২ টাই কিন্তু ও থেকে আসছে। দেখো এটা হচ্ছে ও থেকে আসছে। আবার এই যে ও থেকে এটাও আসছে। তাহলে ও থেকে আসা ২ টা রশ্মিচিত্র কি মিলিত হচ্ছে কোথাও? দেখো তো। কোথাও কি মিলিত হচ্ছে? না। এটা কোথায় মিলিত হবে? এটা অসীমে গিয়ে মিলিত হবে। তুমি এভাবে ভাবো যে এটা হচ্ছে অসীমে গিয়ে মিলিত হবে। আবার দেখো আমরা যদি এটাকে পিছনের দিকে ডট, ডট, ডট লাইন দিয়ে দেখানো হইছে, পিছনের দিকে যদি বর্ধিত করি তাহলে এটাও কোথাও মিলিত হচ্ছে না। মনে হচ্ছে যেন এটা অসীমে গিয়ে মিলিত হবে। তার মানে তোমার আ তোমার যে প্রতিবিম্ব পাওয়ার বিষয়টা এখানে, সে প্রতিবিম্বটা হচ্ছে অসীমে গিয়ে মিলিত হবে। ঠিক আছে? আরেকটা দেখো এই F থেকে একটা আলো সেটা P বরাবর গিয়ে আবার দেখো তোমার ঠিক C দিয়ে ব্যাক করতেছে। কেন C দিয়ে ব্যাক করতেছে? ওই যে আগের যে সূত্র, যে C দিয়ে কোন একটা আলোক রশ্মি গেলে দর্পণে আঘাত করে আবার C দিয়ে ব্যাক করে। দেখো C দিয়ে এখানে আলোক রশ্মি গিয়ে আবার C দিয়ে ব্যাক করতেছে। সো তুমি যেটা দেখতে পাচ্ছ এখানে যে যেহেতু এই রশ্মি চিত্রটা তোমাকে অবশ্যই এটা পেন্সিল দিয়ে স্কেল দিয়ে আঁকতে হবে। তুমি একটা কম্পাস ইউজ করে এরকম একটা বক্ররেখা এঁকে নিবা, যেটার এই পাশে সিলভারিং করবা। যদি এ পাশে সিলভারিং করো তাহলে এটা হয়ে যাবে অবতল দর্পণ। তাহলে খেয়াল করো তোমার এখানেও মিলিত হচ্ছে না, এদিকেও মিলিত হচ্ছে না, এবং তারা অসীমে গিয়ে মিলিত হচ্ছে। সুতরাং তুমি বলবা যে দেখো এইদিকে তুমি যেটা বিম্ব পাবা, এদিকে যেটা বিম্ব পাবা সেই বিম্বটা হবে তোমার বাস্তব বিম্ব। বাস্তব বিম্ব হবে এটা, কিন্তু বাস্তব কিন্তু সেটা উল্টে যাবে। দেখো ওটা কোন দিকে? উপরের দিকে। আর এখানের ওটা কোন দিকে? নিচের দিকে হবে। তাহলে এটা হচ্ছে বাস্তব এবং উল্টা হবে। আর এইদিকে তুমি একটা বিম্ব পাবা, এইদিকে একটা বিম্ব পাবা, কিন্তু সেটা হচ্ছে অবাস্তব। কারণ কি? দর্পণের পিছনের দিকে, দর্পণের পিছনে। তাই এটা হচ্ছে অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব কারণ এটাকে কোনো পর্দায় ফেলা যাবে না, কিন্তু এই পাশের বিম্বটাকে পর্দায় ফেলা যাবে, অসীমে পর্দায় ফেলা যাবে। সো অবাস্তব, কিন্তু এটা দেখো সোজা। দেখো ও যেদিকে, এখানকার ও ঠিক উপরের দিকে হবে, উল্টে যাবে না, এটার মতো উল্টে যাবে না। সো এটা হচ্ছে হবে কি? এটা হবে সোজা। তোমাকে যদি আমি একটু দেখাই যে এখানে খেয়াল করো এই যে ও, এখান থেকে একটা ও আসছে, এখান থেকে একটা আসছে। এই দুইটা দেখো কোথায় চলে আসছে? এই পাশে অপোজিট দিকে। প্রধান অক্ষের এই দিকে চলে আসছে আর এটা হচ্ছে অপোজিট দিকে। সো এখানে উল্টা যাবে, এখানে কিন্তু উল্টা যাবে না, এটা হবে সোজা। হ্যাঁ, সোজা, বা এটাকে আমরা বলি সদ, আর উল্টাকে আমরা বলি অসদ। সো তুমি এখানে একটু বর্ণনা, এটা তো বর্ণনা তোমাকে পরীক্ষা লিখতেই হবে, তাই না? বর্ণনা না লিখলে কিভাবে তুমি নাম্বার পাবা? সো এই বর্ণনাটা ওরা ওদের মতো করে লিখছে, তুমি তোমার মতো করে একটু বর্ণনাটা লিখে নিবা। সো এখানে দেখো বর্ণনাটা কি লিখছে, যে চিত্রে এম পি এম প্রাইম একটি অবতল দর্পণ, যার মেরু হচ্ছে পি, প্রধান ফোকাস হচ্ছে এফ, বক্রতার কেন্দ্র হচ্ছে সি, যেগুলো আমরা শুরুতে একটু বর্ণনা দিয়ে দিব। প্রধান অক্ষের উপর ফোকাস বিন্দুতে ও এফ একটি লক্ষ্যবস্তু, এবং ও থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়। মানে ঠিক রশ্মি চিত্রগুলো যেভাবে তুমি আঁকছো সেটাকে একটু বর্ণনা করবে নিজের ভাষায়। ও থেকে অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে একই পথে ফিরে আসে। আমরা জানি যে বক্রতার কেন্দ্র থেকে যদি কোনো একটা রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটা সে বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসে। প্রতিফলিত রশ্মি দুটি সমান্তরালে গমন করে এবং পেছনের দিকে বর্ধিত করলে সমান্তরালে যায়। এক্ষেত্রে দেখো বিম্বের অবস্থান আমি তোমাকে একটু আগে বললাম, অসীমে তুমি দেখতে পাবা বিম্বকে। আর বিম্বের আকৃতি কেমন হবে? অত্যন্ত বিবর্ধিত হবে। একটু খেয়াল করো, এই যে বিম্বটা, এটা হচ্ছে তোমার লক্ষ্যবস্তু। আর দেখো এই বিম্বটা যদি অসীমে মিলে তাহলে কত বড় হবে বিম্বটা। এটা যদি এদিকে অসীমে মিলে তাহলে বিম্বটা অনেক বড় হবে, অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত